আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়েছিলাম। ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন বিষয়ে আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে কিছু অংশ আলোচনা করব। তো আশা করছি তোমরা সকলেই আমার সাথে থাকবা। তার আগে আমি আমার পরিচয়টুকু দেই। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি সঙ্গে রাখবে। পৃষ্ঠা 92 বের করবে। আজকে আমরা আলোচনা করব নাগরিকের ধারণা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এগুলো আলোচনা করেছিলাম আর রাষ্ট্রের কার্যগুলি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নাগরিকের ধারণা ও নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে পড়াটা একটু মিলাবে। দেখো, নাগরিকের ধারণা। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। তা না হলে কি হবে না? রাষ্ট্র গঠন হবে না। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। বলছে যে যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ একটি রাষ্ট্র যদি স্বাধীন না হয়, পরাধীন থাকে, তাহলে কিন্তু হবে না। এখানে বলছে যে একটি রাষ্ট্রকে পূর্ণাঙ্গভাবে তার নিজস্বভাবে আত্মপ্রকাশ করতে হবে এবং তখন সেই জনসমষ্টি কি হবে? রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রের সঙ্গে এর নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কটা কি? অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ, যেটা বলা হচ্ছে। রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। বলছে যে রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। অর্থাৎ রাষ্ট্রের যে সফলতা ও নির্ভরতা, আমরা ভালো কাজ করলে রাষ্ট্রের কি সফলতা এবং মন্দ কাজ করলেও রাষ্ট্রের জন্য সেটি ব্যর্থতা। তাই বলছে যে রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ব্যর্থতা নির্ভর করে। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায় তা আমাদের জানতে হবে। বলছে যে এখানে বলছে যে নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায়। একটি দেশে বসবাস করলেই যে আমি একজন ভালো নাগরিক তা নয়। বলছে যে একটি দেশে বসবাস করতে হলে আমাকে কিছু ভালো কাজ করতে হবে যেগুলো সুনাগরিক হতে আমাকে সাহায্য করবে। নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায় তা আমাদের জানতে হবে। ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে এই সিভিক শব্দটি এসেছে কোথা থেকে? এই সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়। পরিণতি পাঠের মূল বিষয়বস্তু হলো নাগরিকত্ব ও রাষ্ট্র। বলছে যে পরিণতি পাঠের মূল বিষয়বস্তু হলো নাগরিকত্ব ও রাষ্ট্র। নাগরিক এবং রাষ্ট্রকে নিয়ে আলোচনাই হলো পরিণতি পাঠের মূল বিষয়বস্তু। সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝায়। বলছে সাধারণত নাগরিক শব্দটি দ্বারা শুধুমাত্র যারা নগরে বসবাস করে এরকম অধিবাসীদেরকে বোঝায়। এক সময় যারা শাসন কার্যে সরাসরি জড়িত থাকতেন তাদেরকে কেবল নাগরিক হিসেবে ধরা হতো। এটা এক সময়ের কথা বলা হচ্ছে, মানে অনেক আগে এটিকে মনে করা হতো যে যারা শুধুমাত্র নগরে বসবাস করে এদেরকেই শুধু নাগরিক হিসেবে ধরা হতো। রাষ্ট্রবিজ্ঞানী জনক, দেখো রাষ্ট্রবিজ্ঞানীর যে একজন জনক রয়েছেন আমরা সকলেই জানি তার নাম। রাষ্ট্রবিজ্ঞানীর জনক
এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় বলেছেন, সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বলছে যে রাষ্ট্রবিজ্ঞানীর জনক যে এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় তিনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা তিনি দিয়েছেন। তিনি বলছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানে সরাসরি তিনি কি করে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং শাসন কার্যে তারা কি করে অংশগ্রহণ করে। তিনি তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেননি। বলছে যে তিনি কি কি বলেছে এখানে, তিনি তার ধারণায় অধিকাংশ জনগণকে, মানে একটি দেশে তো অনেক অনেক জনগণ বসবাস করে, অনেক মানুষ থাকে, তাই প্রতিজনকেই তিনি কি নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেনি। এই নাগরিকের সংজ্ঞাতে তিনি প্রত্যেকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেননি। তার মধ্যে অধিকাংশেরই যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই। মানে তার মতে হচ্ছে যে অধিকাংশ মানে বেশিরভাগ জনগণই কি করতে পারবে না, তারা তাদের যে অধিকার প্রয়োগ করার সামর্থ্যটা, সেই সামর্থ্যটা তারা কি করতে পারবে না, প্রয়োগ করতে পারবে না, এবং সেই সময়টাও কিন্তু তাদের নেই। গ্রিক নগর রাষ্ট্রে এই যুক্তিতে দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না। বলছে গ্রিক রাষ্ট্রে কি করা হতো না এই যুক্তিতে, অর্থাৎ এই তিনি যে বলছেন যে অধিকাংশ নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অক্ষুণ্ণ সম্মানে, এই কথাটা গ্রিক নগরাষ্ট্রে কি করেনি, এই যুক্তিটাতে তারা কি করেনি যে দাস এবং নারীদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না। যারা দাসী ছিল, কাজ করত, তাদের কথা বলা হচ্ছে এখানে। আর বলা হচ্ছে নারী যারা, তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না এবং তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না। অর্থাৎ দাস আর নারীরা কোনো রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি, এখন আর যে শুধুমাত্র নগরে বসবাসরত জনসমষ্টিকে যে নাগরিক বলা হয় তা নয়, এখন বলছে যে বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়, আমাদের দেশগুলো অনেক বড়, তা বলছে আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়, এখানে জনসংখ্যা বেশি এবং নাগরিক সুবিধাসমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে। বলছে যে এখানে তো জনসংখ্যাও বেশি এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ, এখানে প্রত্যক্ষ বলতে সরাসরি আর পরোক্ষ বলতে একটু দূর থেকে, যেটা মানে অন্য উপায়ে, অর্থাৎ সরাসরি আর কোনো মাধ্যম দিয়ে যেটি করা হয় সেটিকে বলা হচ্ছে যে এখানে জনসংখ্যাও বেশি এবং নাগরিক সুবিধাসমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে থাকে। কিন্তু এত বিপুল জনসমষ্টিকে সরাসরি শাসন কার্যে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। কিন্তু এত বড় রাষ্ট্রের মধ্যে যে এত জনসমষ্টি, এত জনসংখ্যা বসবাস করে, তাদের প্রত্যেককেই তো আসলে কি করা যায় না, তাদের প্রত্যেককেই শাসন কার্যে অন্তর্ভুক্ত করা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জনসমষ্টি যদিও একটি দেশের মধ্যে রয়েছে অনেক, কিন্তু সকলকে কি করা যাবে না, সকলকেই অন্তর্ভুক্ত করা যাবে না শাসন কার্যের মধ্যে। তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের স্থলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক ও অন্যান্য সুবিধা ভোগ করেন, এই মাপকাঠি ধরা হয়েছে। এখানে বলছে যে তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের স্থলে কি রাষ্ট্রের প্রতি আনুগত্য, যারা দেশে বসবাস করে সেই সব মানুষদের কথা বলা হচ্ছে যে যারা কি করে, যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক ও অন্যান্য সুবিধাগুলো ভোগ করেন, এই মাপকাঠি ধরা হয়েছে। আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারোল্ড জে লাস্কি তার নাগরিকের সংজ্ঞায় বলেছেন, এখানে একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী তার সংজ্ঞায় বলছেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে নাগরিক বলা হয়। তিনি বলছেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধাটা গ্রহণ করবে এবং কি করবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকেই নাগরিক বলা হয়। অধ্যাপক গেটেল বলেন, নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেই সব সদস্য। গেটেল বলছেন যে নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেই সব সদস্য যারা
উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকে। অর্থাৎ এখানে বসবাস করে যে সকল নাগরিক সে যারা কি থাকেন, যারা কর্তব্য পালনে বাধ্য থাকেন, যে কর্তব্যগুলো আমাদের রাষ্ট্রের প্রতি করা উচিত, সেই কর্তব্যগুলোর কথা বলা হচ্ছে, যে সেই কর্তব্যগুলো পালনে তারা কি থাকবেন, বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। অর্থাৎ রাষ্ট্র আমাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, সেই সকল সুযোগ সুবিধাগুলো কি করেন, তারা লাভ করে থাকেন। সুতরাং নাগরিক বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার। সুতরাং নাগরিক বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাগরিক বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, অর্থাৎ যে অধিকারগুলো রয়েছে যেগুলো মানুষ কি করে, যেগুলো ভোগ করে, আর নাগরিক সুবিধা ভোগ করে না। রাষ্ট্র আমাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করা এবং রাষ্ট্রের কি অর্পিত দায়িত্ব, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করা, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া। অর্থাৎ শুধুমাত্র যে দেশে বসবাসই করবে এতটুকুতেই যে তারা সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। এখানে আমাদেরকে কি হতে হবে, এখানে আমাদেরকে বসবাস তো করবোই আমরা, তার মধ্যে আমরা রাজনৈতিক অধিকার ভোগ করব, আমরা নাগরিক সুবিধা ভোগ করব এবং কি করব, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো আমরা যথাযথভাবে পালনে বাধ্য থাকব। বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি, বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। অর্থাৎ যে কেউ বসবাস করলে আমরা তাকে নাগরিক বলতে পারি না। অন্য দেশ থেকে যদি এদেশে বসবাস করে সে কিন্তু এদেশের নাগরিক নয়, তাকে কি হতে হবে, তাকে স্থায়ী হতে হবে। কিন্তু বলছে যে বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। তিনি স্থায়ীভাবে বসবাস করবেন এবং কি করবেন, রাষ্ট্রের যে আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি কি থাকবে, আনুগত্য প্রদর্শন করেন। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন। বলছে যে রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কাজের মাধ্যমে সে কি ভূমিকা রাখবেন এবং রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সকল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান। এখানে আমরা যত মানুষ একটি দেশে বসবাস করছে, ধর্ম, বর্ণ, গোত্র, যত নারী পুরুষ সকলকেই বোঝানো হচ্ছে যে সকলেই কিন্তু রাষ্ট্রের কাছে সমান। এখানে বলছে রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সকল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান, সকলেই কিন্তু আমরা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করছি এবং সকলেই কিন্তু আমরা নাগরিক হিসেবে সমান রাষ্ট্রের কাছে। বর্তমানে নারী পুরুষ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারে। অর্থাৎ এখন নাগরিকত্ব অর্জন করতে আর কোনো বাধা নেই। আগে যেমন নারী এবং দাসদেরকে কি করা হতো না, নাগরিক হিসেবে মনে করা হতো না, তাদেরকে নাগরিকের বাইরে রাখা হতো। এখন কিন্তু সেটি আর নাই। বর্তমানে নারী পুরুষ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলে, অর্থাৎ যত ধর্মের মানুষ, গোত্রের মানুষ এখানে বসবাস করে প্রত্যেকেই নাগরিকত্ব অর্জন করতে পারে। এরপর আমরা পড়ব নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। বলছে রাষ্ট্র যেমন নাগরিকদের কি দিয়ে থাকে, অনেকগুলো সুযোগ সুবিধা দিয়ে থাকে, হ্যাঁ, এবং অধিকার দিয়ে থাকে। সেই অধিকারগুলো আমরা কি করি, ভোগ করি, সুযোগ সুবিধাগুলো আমরা গ্রহণ করি। তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। শুধু যে রাষ্ট্র দিয়ে থাকবে এবং আমরা গ্রহণ করবো তা কিন্তু নয়, আমাদের কি করতে হবে, রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কি করতে হবে, দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। দুটোই পরস্পর নির্ভরশীল আর পরিপূরক। নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য সমূহ নিম্নরূপ। নাগরিক যে উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো নিম্নরূপ। নাগরিকদের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রথমে কি থাকতে হবে, নাগরিকদের প্রধান কর্তব্য হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা।
অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্র যখন যেটা নির্দেশনা দিবে সেই নির্দেশনা আমাদেরকে কি করতে হবে, মেনে চলতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সোজা ও চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। বলছে যে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, রাষ্ট্র যেন কখনো দ্বিখণ্ডিত ভাগ যেন না হয়ে যেতে পারে, নিরাপত্তার জন্য, তারপরে অখণ্ডতা ধরে রাখার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা কি থাকতে হবে, সজাগ ও চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। হঠাৎ করে যদি কোনো দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে অবশ্যই জনগণকে কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে সেটির জন্য, দেশকে রক্ষা করার জন্য। সেজন্য বলছে যে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের প্রচলিত আইন, রাষ্ট্র আমাদেরকে যে আইন দিয়েছে সংবিধান অনুযায়ী মেনে চলতে বলছে এবং আইনের প্রতি কি করতে বলছে, সম্মান দেখাতে বলছে। অর্থাৎ আমি কি করব না, নিজের হাতে কখনো আইনটা তুলে নেব না। এখানে যেভাবে আইন প্রয়োগ করেছেন সেগুলো কি করতে হবে, নাগরিককে মেনে চলতে হবে। না, আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ যদি আইন অমান্য করে কোনো একটা অপরাধমূলক কাজ করে তাহলে কি হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, যেটা আমরা দেখি, এবং স্বাভাবিক জীবনের ব্যাঘাতও ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। আইন যদি না থাকতো তাহলে মানুষ তো ইচ্ছা মতো কি করতো, তারা তাদের মতো কাজ করতো, যখন তখন হত্যা, খুন, রাহাজানি, ব্যভিচার, বিভিন্ন রকম অপরাধে তারা কি থাকতো, লিপ্ত থাকতো। সেজন্য আমাদের আইন আছে বিধায় আমরা কি করতে পারছি, সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়ার নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। অর্থাৎ বলছে তোমার কি থাকতে হবে, সততা থাকতে হবে, আর তুমি যেন সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করতে পারো যে কোথায় আমি কাকে ভোটটা দিলে যেন ভালো হয়, যিনি যোগ্য, এরকম মানুষ হিসেবে তোমার কি থাকতে হবে, বিবেচনা থাকতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। তাহলে কি হবে, আমি যদি সুন্দরভাবে বিবেচনার সাথে যদি আমি ভোটটা দিয়ে থাকি তাহলে কি হবে, একজন যোগ্য আর উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত। অর্থাৎ যারা অযোগ্য, আমরা মনে করব যে এ ধরনের মানুষ দেশ পরিচালনায় অযোগ্য আর এবং তারা বিভিন্ন রকম দুর্নীতিমূলক কোনো কাজে সম্পৃক্ত হতে পারে, এরকম যদি কোনো প্রার্থী থাকে তাহলে তাকে কি ভোটদানে বিরত থাকতে বলা হচ্ছে, যে অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। বলছে যে রাষ্ট্রীয় আয়ের যে প্রধান উৎসগুলোর মধ্যে এর মধ্যে হচ্ছে নাগরিকদের কি না, আমরা নাগরিক, দেশে বসবাস করছি, সরকারও আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকছে এবং আমরা কি করছি, আমরা হলো সরকারকে কি দিচ্ছি, আমরা কর দিচ্ছি, কর ও খাজনা দিচ্ছি। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রের যে প্রশাসনিক যে প্রতিরক্ষাগুলো, আইন শৃঙ্খলা এবং এখানে বলা হচ্ছে যে উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বিভিন্ন রকম উন্নয়নমূলক স্কুল, কলেজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজগুলো যে করে থাকে সেই কাজগুলোর জন্য কি প্রয়োজন হয়, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে, নাগরিকদের কি করতে হবে, যথাসময়ে কর প্রদান করতে হবে। অর্থাৎ যখন যে সময়ে করটা দেওয়া উচিত আমাকে সেই সঠিক সময় করটা দিতে হবে। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। এটি কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে, দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ছে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। এখানে বলছে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব, রাষ্ট্র যে দায়িত্বগুলো দিয়ে থাকে যেগুলো কি করতে হবে, সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের
কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ, অর্থাৎ সরকার যে পদক্ষেপগুলো নেবে, যে কাজগুলো হাতে নেবে, সেগুলো কাদের কাজ? সেগুলো জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা ও অগ্রগতি নির্ভর করে। অর্থাৎ নাগরিক যদি সততার সাথে কোনো কাজ করে, তাহলে সেটি সততা, একাগ্রতা এবং নিষ্ঠার সাথে যদি কোনো কাজ করে, তাহলে সেটি কি হয়? সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে সেই কাজের উপরে। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। প্রতিটি শিশুই কিন্তু রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন। পিতামাতা কি করে? তার অভিভাবক হিসেবে কাজ করেন। তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকা দান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময় স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। পিতামাতার দায়িত্ব হলো যে সন্তানদের জীবন রক্ষার জন্য কি করতে হবে? বিভিন্ন প্রতিষেধক টিকা দান, অর্থাৎ জন্মের পর থেকে যে শিশুদেরকে টিকাগুলো দেওয়া হয়, সেই টিকাগুলো দিতে বলছে এবং সুস্থ রাখতে বলছে, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময় তাদেরকে কি করতে হবে? স্কুলে পাঠাতে হবে। স্কুলে পাঠানো কাদের কাজ? পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান কি হবে? সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এটি হলো অভিভাবক অর্থাৎ পিতামাতারা সন্তানদেরকে কি করবে? তাদের প্রতিষেধক টিকা প্রদান করবে এবং হলো নির্দিষ্ট সময় স্কুলে পাঠাবে এবং তাতে তারা কি হবে? তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। প্রত্যেক নাগরিকের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। প্রত্যেক নাগরিককে কি হবে? অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে। প্রত্যেক নাগরিককে নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য। বলছে যে নিজস্ব সংস্কৃতি, আমাদের যে ভাষা সাহিত্য যে রয়েছে, বলছে যে নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য। জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাতীয় ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষার যে ইতিহাস, সেটি বলছে জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর, আমাদের যে জাতীয় যে বীর মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের কথা বলা হচ্ছে, মনীষীদের কথা বলা হচ্ছে। এই মনীষীদের অবদানকে শ্রদ্ধা করে কি করতে হবে? স্মরণ করতে হবে। প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ একটি দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ বসবাস করে, সেই জন্য বলা হচ্ছে যে প্রত্যেক নাগরিককে কি করতে হবে? একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, অর্থাৎ আলাদা সংস্কৃতির মানুষকে কি করতে হবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই ধরনের মুসলিম সব একজন আরেকজনের প্রতি কি থাকবে? শ্রদ্ধাশীল থাকতে হবে সংস্কৃতির প্রতি। ভিন্ন মত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। আমরা যদি ভিন্ন মত মূল্যায়ন করি এবং সম্মান করি, তাহলে কি হবে? তার মধ্য দিয়ে আমরা জাতীয় সংহতি অর্জন করতে পারবো। এটা প্রত্যেককেই বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত, অর্থাৎ বিভিন্নতা, বৈচিত্র্য বলতে বিভিন্নতা। হ্যাঁ, এটার মধ্যে কি নিহিত? সৌন্দর্য নিহিত। প্রত্যেক নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। প্রত্যেক নাগরিককে কি করতে হবে? বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। দুর্নীতি দেখলে এবং অন্যায় দেখলে সেটা কি করা যাবে না, সেটি চুপ করে থাকা যাবে না। তারা সেক্ষেত্রে কি করতে হবে? প্রতিবাদ জানাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বলছে কোনো ব্যক্তির বিরুদ্ধেও হতে পারে, সেটি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও সেটি হতে পারে, কোনো প্রতিষ্ঠানে সেটা দুর্নীতি করতে পারে, এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে, রাষ্ট্রের সাথে যদি কেউ কোনো বেআইনি কোনো কাজ করে থাকে, সেটির বিরুদ্ধে কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে। নাগরিকদের নৈতিক দায়িত্ব, তাহলে এখানে বলছে যে তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকদের নৈতিক দায়িত্ব। এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে, কোনো প্রতিষ্ঠানে যদি করে এবং রাষ্ট্রের বেআইনি অর্থাৎ রাষ্ট্রের সাথে যদি কেউ অন্যায়ভাবে কোনো কাজ করে, তার প্রতি কি করতে হবে? তার প্রতি রুখে দাঁড়াতে হবে। এটি আমাদের কিসের মধ্যে পড়ে? নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে কোনো ক্রমে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তবে আমরা কি করতে পারবো না? আইন নিজের হাতে তুলে নিতে পারবো না, কোনো মানুষই সেটা করতে পারবে না। তাহলে সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। যদি আমরা কি করি? আইন নিজের হাতে না তুলে নেই, তাহলে কি হবে? তাহলে সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে।
এগুলো হলো নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। তাহলে শিক্ষার্থীরা বোঝা গেল যে নাগরিকের ধারণা এবং নাগরিক হিসেবে অর্থাৎ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে, যথা সময় যথোপযুক্তভাবে যথাস্থানে প্রয়োগ করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে নাগরিকের ধারণা এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করলাম। আমি তোমাদের বাড়ির কাজ অন্য কোনো প্রশ্ন দিব না, আজকে আমি তোমাদের বাড়ির পড়া দিব নাগরিকদের ধারণা এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। এটির উপরে তোমরা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, সেই বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কি করবে, বাসায় পড়বে। তবে এটি খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। অন্য আরেকদিন অন্য একটি ক্লাস নিয়ে দেখা হবে এই আশাই ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।